আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থায় আছে, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। 3 ক্যাটাগরিতে 25 পরিচালক নির্বাচিত। বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে মিয়া গোলাম পরোয়ার। ডাক্তার শফিকুর রহমানের সাথে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অংশীজন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা। এবং বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে বিএনপি এককভাবে জয়ের মাধ্যমে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তারেক রহমান জানান, শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী আন্দোলনের পূর্ণতা দেবে। তিনি আরো বলেন, তার দেশে ফেরার সময় এখন খুব কাছেই। আগামী সরকারের জন্য ভঙ্গুর অর্থনীতি, যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত পোশাক খাত এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মতো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর আগে 17 বছর পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার মন বাংলাদেশে পড়ে আছে, দ্রুতই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা জুলাই গণহত্যা, গুম খুন ও দুর্নীতির বিচারের মাধ্যমে তা নির্ধারিত হবে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, 71-এর বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকেই জবাব দিতে হবে। জামায়াতের নেতৃত্বে নির্বাচনী জোট নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় জানিয়ে তারেক রহমান বলেন, তার মিত্রদের নিয়েই নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য। ধন্যবাদ। লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর গণমাধ্যমের মুখোমুখি। ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন জাতীয় নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সহ দলের নানা প্রসঙ্গ নিয়ে। কবে দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার মন বাংলাদেশেই পড়ে আছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, গোটা দেশের মানুষের। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ, দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে বিবিসির প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, তবে প্রতিটি অপরাধের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, দলটির সম্ভাব্য নির্বাচনী জোট নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 71 সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই। তো গেল 1.5 দশক তার পরিবার ও দলের উপর চলা অবর্ণনীয় নির্যাতনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী এর বিচার হতে হবে। আমি যখন এখানে আসি
আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এটি শুধু আমার কাহিনী না, এরকম কাহিনী বাংলাদেশের হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। তিনি জানান, শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এছাড়াও তার স্ত্রী কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি ভবিষ্যৎ বলে দেবে। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আমিনুল ইসলাম বুলবুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নির্বাচিত হলেন। সরকারি হস্তক্ষেপ আর পক্ষপাতিত্বের অভিযোগে দুষ্ট বিসিবির নাটকীয় নির্বাচনের পর বিজয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানান, কে আছে আর কে নেই সেটা বড় বিষয় নয়, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করতে চান তিনি। সহসভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বরিশাল থেকে নির্বাচিত শাখাওয়াত হোসেন। এর আগে রাজধানীর এক হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে 25 জন পরিচালক নির্বাচিত হন। পরাগার মানের রিপোর্ট। তামিম ইকবাল সহ এক পক্ষ বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করায় আমিনুল ফারুকদের জয় জয়কার হবে এমনটা অনুমতি ছিল। নির্বাচন কমিশনের ঘোষণা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। বিসিবি সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। দুইজন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এবারের নির্বাচনে 156 জন কাউন্সিলের মধ্যে 115 জন ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা হার 73.71। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে 35 জনের মধ্যে ভোট দিয়েছেন 30 জন, ক্লাব ক্যাটাগরিতে 76 জনের মধ্যে 32 জন এবং ক্যাটাগরি 3-এ 45 জনের মধ্যে 43 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি নির্বাচিত হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আমিনুল ইসলাম। 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে দায়িত্ব দেব সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করব এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করব। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন। তবে স্কিল সেটটা দেখতে হবে এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব। আমরা রিকোয়েস্ট করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। দেশের ক্রিকেটের উন্নয়নে আগামী 4 বছরের জন্য বিসিবি পরিচালনা পর্ষদের দায়িত্ব পেলেন নির্বাচিত পরিচালকরা। পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। কি হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ভেহিকলস হয়, বাট আমার কথা হলো গিয়ে এখন আমাদের একটাই লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। মঙ্গলবার দুপুরে বিসিবি কার্যালয়ে হবে বোর্ড সভা, সেখানে পরিচালকদের দায়িত্ব বন্টনের সম্ভাবনা রয়েছে। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকো এর ডিরেক্টর জেনারেল ডক্টর সালিম এল আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় ডক্টর মালিক প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব, দারিদ্র্য, বেকার ও কার্বন মুক্ত বিশ্ব আইসেসকোর কৌশলগত কাঠামোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এছাড়াও তিনি দেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং শিক্ষা, যুব উন্নয়ন ও টেকসই উদ্যোক্তা আইনে আইসেসকোর ভূমিকা তুলে ধরেন। প্রফেসর ইউনূস প্রস্তাবটি স্বাগত জানিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন বিস্তারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি এলিস মেগওয়ের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে গত 15 বছরে জোরপূর্বক গুম ও মত প্রকাশের স্বাধীনতা হরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এলিস মেগওয়ে। সাক্ষাতে ডক্টর ইউনূস মানবাধিকার কর্মীদের আরও বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ তুরস্কের মধ্যে ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ সরকারের সাথে প্রতিরক্ষা সহায়তা নিয়ে যে আলোচনা চলছে তা অব্যাহত রাখা নিয়েও কথা বলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ছাড়াও ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এ সময় উপস্থিত ছিলেন। আমির খসরু জানান, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুরস্ক সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যাপারে বহির্বিশ্বের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে তারা ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসভবনে বৈঠক করেন বাংলাদেশের সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিনজি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন গোলাম পরোয়ার। এ সময় তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। বৈঠককালে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির বলে জানান মিয়া গোলাম পরোয়ার। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ, সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার বেরিস আকিনজির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। তুরস্ক দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সংবিধান সংস্কার সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের যৌথ অর্থনৈতিক মিশন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইউথ এক্সচেঞ্জ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মতবিনিময় করা হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তুর্কি মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা জানান। নানা সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচনে এআই টেকনোলজির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন কমিশনে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে সংলাপে তিনি একথা বলেন। এ সময় নির্বাচনে সাংবাদিকদের তথ্য সংগ্রহের অবাধ সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে নানা মতামত এবং পরামর্শ তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাচনকে সুষ্ঠু করতে ভোটের সময় মূলধারার সংবাদকর্মীদের বাধ্যবাধকতার বাইরে রেখে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের সুযোগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। আপনার গণমাধ্যমকে শত্রু বা সতীনের সন্তান হিসেবে না দেখে নিজের ভাই হিসেবে দেখেন। গণমাধ্যম যে হেল্পটা আপনাদের করতে পারবে, স্বচ্ছতার বিচার করার ক্ষেত্রে, সুষ্ঠুতা বিচার করার ক্ষেত্রে, আপনাদের নিরপেক্ষতা বিচার করার ক্ষেত্রে গণমাধ্যম আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। আমরা কোন কেন্দ্রে যাই, যে কেন্দ্রে আমরা খবর পাই যে ওই কেন্দ্রে ভোট রিগিং হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াকে আপনারা কাজ করার জন্য অবাধ পরিবেশ তৈরি করে দেন। এত প্রতিবন্ধকতার দরকার নাই যে আমরা কতক্ষণ থাকবো, কার অনুমতি নিয়ে যাব। আমার কাছে যখন আমার পাসটা থাকবে, সেটাই আমার জন্য অনুমতি। আমাকে আবার প্রিজাইডিং অফিসারকে খুঁজে তাকে অবহিত করতে হবে কেন? এতে প্রবাসীদের ভোট গ্রহণে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জের কথা তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটের বিষয়ে পোস্টাল ব্যালট নিয়ে প্রথম চ্যালেঞ্জ সাইবার অ্যাটাক। তা মোকাবেলায় কাজ করছে ইসি। ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। এখন এটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে, যদিও বা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যালট ক্যান বি ট্রেসড। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, এআই টেকনোলজির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। আমাদের নিয়ত একদম পরিষ্কার। আমরা আপনাদেরকে সাথে চাই, আপনারা ইলেকশনের কেন্দ্রে যাবেন, পত্রিকা ঘটনা তুলে ধরবেন।
কেবল প্রবাসী নয়, নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় 10 লাখ নির্বাচনী কর্মকর্তার ভোটের ব্যবস্থা করা হবে বলেও জানান সিইসি। ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকেন ইলেকশনের দিন তারা তো ভোট দিতে পারে না, কিন্তু আমরা এবার ইনশাল্লাহ ওটা নিশ্চিত করবো। প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন পিপল, প্রায় 10 লক্ষ লোক রাফলি, তাদের ভোটের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চিত। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সদিচ্ছা এবং প্রচেষ্টা প্রয়োজন বলে জানান নির্বাচন কমিশনাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত, যে ক্ষমতায় আসবে তার সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে নয়াদিল্লি। সোমবার নয়াদিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। We look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government that emerges from these elections with a popular mandate. চিকিৎসা শাস্ত্রে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্র্যাঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। চিকিৎসাবিদ্যায় অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার জিতলেন তারা। নোবেল কর্তৃপক্ষ জানায়, পরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। মেরি ইব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি ফর সিস্টেমস বায়োলজির গবেষক, ফ্রেড র্যামসডেল সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের গবেষক ও শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। রীতি অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি 6 বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে সকল ধর্মীয় উৎসব উদযাপন 24 পরবর্তী বাংলাদেশের শুভ সূচনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রাজধানী সবুজবাগে বৌদ্ধ মহাবিহারের শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবে তিনি আরো বলেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাই মিলে বাংলাদেশ। পরে একাধিক ফানুস উড়িয়ে উৎসবটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। এটা আমরা চলে যাওয়ার পরেও যারা আসবে এটা চলতেই থাকবে, এটা আর থামবে না। ভারতের দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। পানির তোড়ে রংপুরে গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। তবে রোববার নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়লেও সোমবার সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের দার্জিলিংয়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী দেশটিতে টানা কয়েকদিনের এই বৃষ্টি ও ঢলের প্রভাব পড়েছে বাংলাদেশেও। ভারতের এ পাহাড়ি ঢলের বিশাল জলরাশি নামছে বাংলাদেশের তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলো দিয়ে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে অনেকগুলো গেট। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে জলকপাট। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক। এতে ভাঙনের কবলে পড়েছে তিস্তার বাম তীর। পানিবন্দী হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক, সেতু ও বাঁধের তীরবর্তী 5টি গ্রাম। এদিকে কিছুটা কমেছে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি। উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রোববার রাতে পানি বাড়লেও বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সন্ধ্যায় নদী তীরবর্তী চরগুলোতে পানি ঢুকে পড়ে। পানি বৃদ্ধির ফলে ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়। তবে সোমবার সকাল 9টা থেকে পানি নামতে শুরু করেছে বিভিন্ন নিম্নাঞ্চল থেকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়।
পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। একই সাথে নদীর তীরবর্তী মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হাতে আটক গ্লোবাল সমুদ ফ্লোটিলার স্প্যানিশ অভিযাত্রীরা দেশে ফিরে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। স্থানীয় সময় রবিবার রাতে মাদ্রিদে ফিরে তারা জানান, ইসরায়েলি বাহিনী তাদের মারধর করেছে, মাটিতে ফেলে টেনে নিয়ে গেছে, চোখ ও হাত পা বেঁধে খাঁচায় আটকে রেখেছে। স্প্যানিশ আইনজীবী রাফায়েল বোরেগো সাংবাদিকদের জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ জোর করে তাদের দিয়ে হিব্রু ভাষায় লেখা একটি কাগজে সই করিয়েছে, কিন্তু অনুবাদক বা কনসুলার সহায়তা দেয়নি। ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ বলেন, অভিযাত্রীরা নির্যাতনের শিকার হলেও ফিলিস্তিনিদের প্রতিদিনের কষ্ট তার চেয়েও ভয়াবহ। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া 42টি নৌযানের এই ফ্লোটিলাকে গত সপ্তাহে আটক করে ইসরায়েলি বাহিনী। এটি ছিল গাজার ওপর দীর্ঘদিনের অবরোধ ভাঙার আন্তর্জাতিক প্রচেষ্টার সবশেষ উদ্যোগ। তবে ইসরায়েল এই ফ্লোটিলা অভিযানকে হামাসপন্থী নাটক বলে দাবি করেছে। দেশের বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন ভিভো V60 লাইট। নতুন এই ফোনে রয়েছে ভিভোর তৃতীয় প্রজন্মের AI অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, 50 মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে আরও আছে ডায়মেনসিটি 7360 টার্বো প্রসেসর, 6500 mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধা। টাইটানিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক দুই রঙে পাওয়া যাবে ফোনটি। 5G সংস্করণের দাম 43,999 টাকা এবং 4G সংস্করণের দাম 34,999 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তাহসানের পরিবেশনায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উপস্থিত অতিথিদের মাঝে। এবার খেলার খবর। হংকং চায়না বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেওয়ার জন্য সোমবার ঢাকা পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন তিনি। সেই গ্রুপ থেকে শীর্ষ 2-এ থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান 4 করে, আর একটি করে পয়েন্ট নিয়ে তালিকার 3 ও 4-এ আছে বাংলাদেশ এবং ভারত। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থায় আছে, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। 3 ক্যাটাগরিতে 25 পরিচালক নির্বাচিত। বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে মিয়া গোলাম পরোয়ার। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অংশীজন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা। এবং বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।